আজকে আমরা আলোচনা করব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যে ভূমিকা, সেই নারীদের ভূমিকা সম্পর্কে। আমরা জানি ভারতবর্ষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এমনি এমনি কিন্তু আসেনি। বিভিন্ন পুরুষ অর্থাৎ ছেলেদের তরফ থেকে বা পুরুষদের তরফ থেকে যেমন আন্দোলন হয়েছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু নারীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার কারণ তোমরা দেখবে যে একটা দেশে যদি স্বাভাবিক জনসংখ্যার আমরা হিসেব করি, তাহলে 50-50, সেটা কিছু কম বেশি থাকতেই পারে রেশিও অনুযায়ী, কিন্তু আমরা নর্মালি বলে থাকি 50-50। তাহলে যদি একটা আন্দোলনের কথাও বলি, সেক্ষেত্রেও যদি শুধুমাত্র পুরুষরা অংশগ্রহণ করে, তাহলে কিন্তু বলা যাবে যে সেটা সেই দেশের মাত্র 50% মানুষই অংশগ্রহণ করেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের মানুষই কিন্তু অংশগ্রহণ করেছিল। তো এরকম অংশগ্রহণ করার মধ্যে কিন্তু নারীদের সংখ্যাও কিন্তু ছিল যথেষ্টই। তো এখানটাতে আমাদের একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের মধ্যে, এখানে বলা হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। অর্থাৎ ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, এটা দুটো কিন্তু টাইপের ছিল। কি? একটা টাইপ ছিল যে রাজনৈতিক আন্দোলন, যেটা নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত। যেমন ধরো বিভিন্ন পার্টি পলিটিক্স, যেমন জাতীয় কংগ্রেস, তারপরে ধরে নাও মুসলিম লীগ, বা ধরে নাও কমিউনিস্ট পার্টি। এরা কি একটা পার্টিগত আন্দোলন, মুভমেন্ট। তো এটা ছাড়াও, অর্থাৎ এই ধরনের পার্টিগত মুভমেন্ট ছাড়াও কিন্তু বিপ্লবী আন্দোলনের একটা ধারাও কিন্তু আমরা লক্ষ্য করি। সাধারণত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে এর মাথাচাড়াটা বেশি দিয়ে ওঠে এই জায়গাতে। যদিও অনেক আগে থেকেই শুরু হয়েছিল, বাসুদেব বলবন্ত ফাতকের নেতৃত্বে বলা হয়, যেটা বিপ্লববাদের জনক ভারতের। যাই হোক, বাংলার ক্ষেত্রে অনুশীলন সমিতির কথা আমরা বলতে পারি। তো এই ধরনের যে বিপ্লবী সংগঠনগুলো গড়ে উঠেছিল, সেই সংগঠনের সাথেও কিন্তু অনেক নারী অংশগ্রহণ করেছিল বা যোগদান করেছিল। নারীদের দ্বারা পরিচালিত নারীবাদী সংগঠন অনেক ছিল, আবার কিছু পুরুষদের দ্বারা পরিচালিত সংগঠনও ছিল। তো যাই হোক, তো এই সমস্ত যে সশস্ত্র বিপ্লবী যে গোষ্ঠীগুলো ছিল, এই গোষ্ঠীগুলোর মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এরকম অনেক নারী। তো তাদের সম্পর্কেই আমরা আজকের এই আলোচনায় কিন্তু করব, যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের যে ভূমিকা, এই বিপ্লবী আন্দোলনের মধ্যে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছে বা নারীদের অবদান কেমন ছিল। ঠিক আছে? তাহলে দেখবে যে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী যে বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল, এদের মধ্যে আমরা দেখতে পাই কিন্তু দীপালি সংঘ একটা উল্লেখযোগ্য নাম। এই যে দীপালি সংঘ, এটি কিন্তু নারীদের দ্বারা পরিচালিত প্রথম ভারতীয় ছাত্রী সংগঠন। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই দীপালি সংঘের বিভিন্ন যে ছাত্রীরা ছিলেন, তারা উল্লেখযোগ্য কে: প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস, এই ধরনের প্রমুখ কিন্তু বঙ্গ নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। আর এই দীপালি সংঘর যে প্রতিষ্ঠাতা, তার নাম কি? তিনি ছিলেন হচ্ছে লীলা নাগ বা লীলা রায়। বিয়ের আগে এবং বিয়ের পরের দুটো সারনেম। ঠিক আছে? এই ছিল আমাদের একটা ইন্ট্রোডাকশন। তাহলে প্রথম যে সংগঠন, তার সম্পর্কে আমরা একটু আলোচনা করি, দীপালি সংঘ। তো এই দীপালি সংঘ বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু সামিল করার উদ্দেশ্যে একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করেছিল। তো এই দীপালি সংঘর প্রতিষ্ঠাতার নাম কি? তার নাম হচ্ছে লীলা নাগ বা রায়। 1923 খ্রিস্টাব্দে ঢাকায় এই দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। যদি বলা হয় দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটি হয়েছিল ঢাকাতে। কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে। কে তৈরি করেছিলেন? লীলা নাগ বা লীলা রায়। এই সঙ্গে কি কি কাজ করানো হতো? সদস্যদের লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা, এই ধরনের কিন্তু শারীরিক শক্তি বৃদ্ধি করা বা শারীরিক গঠনকে সুদৃঢ় করার জন্য কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখান থেকে করানো হতো।
এর মাধ্যমেই কিন্তু সুসংগঠিত মানসিক এবং শারীরিকভাবে নারীদেরকে শক্তি সবল তৈরি করা হতে শুরু হয়েছিল। নারীদের দ্বারা যে আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশ বিরোধী, তাদের মধ্যে আর একটা অ্যাক্টিভিটিস, এখানে আন্দোলন ঠিক বলা উচিত না, অ্যাক্টিভিটিসগুলো বললেই বেশি ভালো হবে। তো নারীদের দ্বারা পরিচালিত যে বিপ্লবী অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আরেকটা আমরা দেখতে পাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তো এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে ঘটনা, এখানটাতে আমরা দেখতে পাবো কি মাস্টারদা সূর্য সেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম, কারণ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বেই কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটা ঘটেছিল। কত খ্রিস্টাব্দে? 1930 খ্রিস্টাব্দে। তো এই ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে ঘটনা, এখানে যে নারী বা যে বিপ্লবী নারী বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার নাম, তিনি আর কেউ নন, তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তো যাই হোক, এরপর তিনি আর কোন কোন কাজের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংস করেছিলেন, জালালাবাদের পাহাড়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 1930-এ। এর ফলে কিন্তু প্রবল বিক্রমে কিন্তু তিনি লড়াই করেছিলেন, ঠিক আছে, এবং পালাতেও তিনি সক্ষম হয়েছিলেন। যদি প্রীতিলতা ওয়াদ্দেদারের অ্যাক্টিভিটিসগুলোর কথা বলা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে তিনি যুক্ত ছিলেন, টেলিগ্রাফ টেলিফোন অফিসগুলো ধ্বংস করার কাজে তিনি যুক্ত ছিলেন, জালালাবাদ পাহাড়ে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও সর্বোপরি যে কথাটা আমাকে বলতেই হবে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে, সেটি হচ্ছে যে পাহাড়তলির ইউরোপিয়ান যে ক্লাব ছিল সেই ক্লাবটা আক্রমণ করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে তিনি পালিয়ে আসার সময় কিন্তু আত্মহত্যা করেছিলেন। তার কারণটা কি? তার কারণ যদি ব্রিটিশদের হাতে ধরা পড়ে তাহলে কিন্তু তার নিজের যেমন মান সম্মান হানি ঘটবে, ঠিক তেমনইভাবেই তার থেকেও বড় তার কাছে যেটা ছিল তার দলের বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু ব্রিটিশদের হাতে চলে যাবে। তো এই কারণেই তিনি পটাশিয়াম আইসোসায়ানাইট খেয়ে কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন। দেখো, ঠিক ওই কথাটাই পরেই আছে, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, প্রীতিলতা ওয়াদ্দেদারের সম্পর্কে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম। তো এখানে বলা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কে ছিলেন? শান্তি চক্রবর্তী, কালী কিঙ্কর দে প্রমুখ বিপ্লবীরা 1932 খ্রিস্টাব্দে কিন্তু চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল, ঠিক আছে। এই সময় পুলিশের হাতে ধরা পড়ার আগেই কিন্তু প্রীতিলতা বিষ খেয়ে আত্মহত্যা করেন। এবার বিষ বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? পটাশিয়াম আইসোসায়ানাইটের কথা বলা হচ্ছে। তো এটা খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। অপর আরেকজন বিপ্লবী হলেন কল্পনা দত্ত। কল্পনা দত্তের কথা আমরা যদি বলি তাহলে কি? কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ, সূর্য সেনের বিপ্লবী সংগঠন যে ছিল, সূর্য সেনের দ্বারা পরিচালিত যে একটা বিপ্লবী সংগঠন তার নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে। তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যে সদস্য, অর্থাৎ মহিলা সদস্য বা সদস্যা বলাটা বেশি উপযুক্ত হবে, তো এই যে এই সদস্যা বিপ্লবীদের মধ্যেই কিন্তু উল্লেখযোগ্য একজন নাম, তার নাম কল্পনা দত্ত। এই কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে, জেলে যে সমস্ত এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যে সমস্ত বিপ্লবী সদস্যরা বন্দী আছে জেলে, তাদেরকে সেখান থেকে কিভাবে মুক্ত করা যায় তার একটা প্ল্যানিং করেছিল। সেই প্ল্যানিং করার ফলে তিনি কি করেছিলেন? তিনি এক ধরনের বিস্ফোরণের ব্যবস্থা করেছিলেন, ঠিক আছে। তো সেই বিস্ফোরণের মাধ্যমে সেখান থেকে, অর্থাৎ কলকাতার যে পুলিশ জেলগুলো আছে সেখান থেকে এদেরকে, এই সমস্ত বিপ্লবীদেরকে বের কিভাবে করা যায় তার একটা চেষ্টা করেছিলেন। তো গান কটন বলে একটা বিষয় ছিল, গান কটন। এই গান কটন বেঁধে একটা বোমা টাইপের আর কি, সেই গান কটন যুক্ত বোমা এর মাধ্যমে তার প্ল্যানিং ছিল দেওয়াল, অর্থাৎ ওই জেলখানার যে প্রাচীরগুলো হয় সেই প্রাচীরগুলোতে কিন্তু এটা বাস্ট করা হবে, তার ফলে প্রাচীর ভেঙে গেলে সেখান দিয়ে তারা পালাবে। তো এই ঘটনার কথা কিন্তু আগেই পুলিশের কানে পৌঁছে যায়, সেই কারণে পুলিশ কিন্তু এই কল্পনা দত্তকে কিন্তু গ্রেপ্তার আগেই করে নিয়েছিল। ওই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের অনেক আগেই তাকে গ্রেপ্তার করে নিয়েছিল, ঠিক আছে, এই কল্পনা দত্তকে।
তো কল্পনা দত্তের নামে এখানে শুরু হয়েছিল ডিনামাইট ষড়যন্ত্র মামলা। তো যাই হোক, তো পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব তিনি পেয়েছিলেন। এদিকে এই কাজগুলোতে তিনি করেছেনই, তার সাথে কি দায়িত্বটা পেয়েছিলেন যে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার সাথে প্রীতিলতার নেতৃত্বে আক্রমণটা হবে, সেখানে কল্পনা দত্তও থাকবে। কিন্তু এই বিস্ফোরকটা যে ঘটাবে, এই যে প্ল্যানিংটা, সেটা ব্রিটিশ সরকারের কাছে খবর চলে যাওয়ায় তাকে কিন্তু এই আক্রমণের অনেক আগেই গ্রেপ্তার করে নেওয়া হয়। তো সেই কারণে কিন্তু প্রীতিলতার সাথে আর ওই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ক্ষেত্রে কিন্তু তিনি আর যেতে পারেননি। যখন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে করে তারপরে তিনি যে আত্মহত্যা করলেন, এই যে খবর, এই খবরটা কিন্তু জেলে বসেই কিন্তু এই কল্পনা দত্ত কিন্তু পেয়েছিলেন। পরবর্তীতে আমরা জানি কল্পনা দত্ত জেল থেকে মুক্তি হয়। মুক্তি হওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং পিসি যোশী, একজন কমিউনিস্ট নেতা, তাকে তিনি কিন্তু পরবর্তীতে বিবাহ করেছিলেন। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকজন যে নারী সম্পর্কে, আরও দুজন নারী সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবী আন্দোলনে আরও যে দুজন নারী ছিলেন, তার নাম শান্তি এবং সুনীতি। এই দুজন নারী, এরা ছিলেন মূলত স্কুল ছাত্রী, ঠিক আছে, স্কুল ছাত্রী দুজন, শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী। শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, এরা কোথাকার স্কুল ছাত্রী ছিলেন, নাকি তারা ছিলেন কুমিল্লার স্কুল ছাত্রী। এবার বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে জেলা ম্যাজিস্ট্রেট সিজিভি, কি সিজিভি স্টিভেন, জেলা প্রশাসক কুমিল্লার যে জেলা ম্যাজিস্ট্রেট ছিল তার নাম ছিল সিজিভি স্টিভেন। এই সিজিভি স্টিভেনকে গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে, সিজিভি স্টিভেনকে গুলি করে হত্যা করেছিল কারা? দুজন, শান্তি এবং সুনীতি, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী। আবার উজ্জ্বলা মজুমদার বলে একজন নারী ছিলেন, উজ্জ্বলা মজুমদার, তিনি দার্জিলিংয়ে কিন্তু গভর্নর অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করলে ধরা পড়েছিলেন এবং শেষ পর্যন্ত বন্দী হয়েছিলেন। এই দুটো কিন্তু ঘটনা আমাদেরকে দেখতে হবে, যে বিপ্লবী আন্দোলনে নারীরা কিন্তু ঘরের মধ্যে বসেছিল না, ঠিক আছে। ভারতবর্ষে স্বাধীনতা এমনি এমনি আসেনি। ভারতবর্ষে স্বাধীনতা আনার ক্ষেত্রে দুই একজন বিশেষ বিশেষ ব্যক্তির কিন্তু অবদান শুধুমাত্র নয়, আমাদের সেটা অবশ্যই ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে মাথায় রাখতে হবে। দুই একজনের নামে অনেক বড় বড় ছবি থাকে, অনেক বড় বড় পোস্টার, বাকি কাউকে কেউ চেনেই না, এটা কিন্তু ঠিক নয়। একজন ইতিহাসের ছাত্র হিসেবে কিন্তু আমাদের সেই বিষয়গুলোকে খুঁজে খুঁজে বের করা উচিত, যে কারা কারা অংশগ্রহণ করেছে। তো ঠিক এরকমভাবেই এখনও যদিও অনেক গবেষণা বাকি আছে, কারণ এত মানুষ অংশগ্রহণ করেছিল, সবার সম্পর্কে তো লেখাও হয়নি, পড়াও হয়নি, আমরা জানিও না। তো রিজিওনাল লেভেলে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলোকে অবশ্যই বের করা উচিত। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের টপিকে। কুমিল্লার দুইজন ছাত্রী যে ছিলেন, শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী, তারা জেলা ম্যাজিস্ট্রেট সিজিভি স্টিভেন একে গুলি করে হত্যা করেছিল। আর উজ্জ্বলা মজুমদার দার্জিলিংয়ের গভর্নর অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করেছিল, তবে হত্যা করতে পারেননি, ধরা পড়ে গেছিলেন এবং জেলে তিনি বন্দী হয়েছিলেন। তো শান্তি, সুনীতি আর উজ্জ্বলা মজুমদার, এই তিনজনের নাম কিন্তু, বা তিনজন নারীর কিন্তু কথা আমরা অবশ্যই মনে রাখব। এরপর যে বিষয়টা আমাদের আসছে, কি বলা হচ্ছে, জ্যাকসনকে গুলি। জ্যাকসনটা কে ছিলেন? জ্যাকসন, এখানে দেখো, ছাত্রী সংঘের সদস্যা। ছাত্রী সংঘ, ছাত্রী সংঘটা কিন্তু আবার কলকাতাতে ছিল, ঠিক আছে। দীপালি ছাত্রী সংঘ একটা আলাদা, দীপালি সংঘ একটা আলাদা, আর ছাত্রী সংঘ একটা আলাদা। দীপালি সংঘ যেটা ছিল সেটা ছিল ঢাকাতে লীলা রায়ের নেতৃত্বে, আর এটা হচ্ছে ছাত্রী সংঘ, ঠিক আছে। যাই হোক, এই ছাত্রী সংঘের সদস্যা বিপ্লবী বীণা দাস। কে? বিপ্লবী বীণা দাস। তিনি 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাহলে বীণা দাস কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? সাইমন কমিশনের যে বয়কট আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এখানে একটু আমি বলে রাখি যে সাইমন কমিশন বিষয়টা কি। সাইমনের নেতৃত্বে তিনজন আরও সদস্য ছিল, এই একটা কমিশন ভারতবর্ষে পাঠানো হয়েছিল। তো কি এদের বক্তব্য ছিল? সাইমন কমিশনটা গঠন হয়েছিল 1927 খ্রিস্টাব্দে, ভারতে আসে সেটা 1928 খ্রিস্টাব্দে বোম্বাই বন্দরের মাধ্যমে। তো যাই হোক, এই সাইমন কমিশন যখন ভারতে আসছে, তার উদ্দেশ্য কী ছিল?
তার উদ্দেশ্য ছিল যে সাইমন কমিশন ভারতে এসে একটা ভারত সার্ভে করবে, ভারতের আইন সম্পর্কে, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দের যে ভারত শাসন আইন, সেই আইনকে কতটা পরিবর্তনের দরকার সেই বিষয়ে একটা পর্যালোচনা করবে। করার পর ইংল্যান্ডে গিয়ে একটা রিপোর্ট জমা করবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তীতে 1935-এ একটা ভারত শাসন আইন রচনা করা হবে। এই ছিল হচ্ছে সাইমন কমিশনের মেন বক্তব্য বা মেন কাজ। তো তিনি অর্থাৎ সাইমনের নেতৃত্বে এরা আসছে, এই কমিশন কবে 1928 খ্রিস্টাব্দে। সেই সময় ভারতীয়রা কিন্তু এর বিরোধিতা করেছিল। আমরা দেখতে পাই যে গো ব্যাক, সাইমন গো ব্যাক, এরকমভাবে কিন্তু স্লোগান তোলা হয়েছিল। সেটা শুধুমাত্র যে জাতীয় কংগ্রেস তাই নয়, মুসলিম লীগও কিন্তু এর বিরোধিতা কিন্তু করেছিল। তো এরকমই বিরোধিতা করতে গিয়ে কংগ্রেসের একজন নেতা, যার নাম লালা লাজপত রায়, পাঞ্জাবের, তিনি কিন্তু পুলিশের লাঠির আঘাতে তার মাথায় একটা বাড়ি পড়েছিল। তো সেই আঘাতে কিন্তু তিনি কিছুদিনের মধ্যে কিন্তু মারা গেছিল। তারই পরবর্তীতে প্রতিশোধ নিয়েছিলেন লালা লাজপত রায়ের প্রধান একজন শিষ্য, যার নাম ভগৎ সিং। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো ঠিক এই সাইমন কমিশনের যে বয়কট আন্দোলন চলছিল, সেই বয়কট আন্দোলনের কিন্তু অংশগ্রহণ করেছিলেন কিন্তু এই ছাত্রী অর্থাৎ বিপ্লবী বীণা দাস। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান চলছে। তোমরা খুব ভালো মতোই জানো সমাবর্তন অনুষ্ঠান জিনিসটা কি। সমাবর্তন অনুষ্ঠান বলতে বোঝায় যে বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রিগুলো প্রদান করা হয়, MA পাস, BA পাস, এই যে ডিগ্রি, PhD ডিগ্রি যে দেওয়া হয়, এই ডিগ্রিও প্রদান করা হয়। আর একটু ভালো মতো যদি বুঝতে চাও তাহলে দেখবে যে বিভিন্ন সিনেমাতে দেখায়, হ্যাঁ, যে ডিগ্রি দেওয়ার সময়, ইউনিভার্সিটি পাস করার সময় দেখা যায় কি যে কালো রঙের ড্রেস পরা থাকে স্টুডেন্টরা, মাথায় কালো রঙের টুপিগুলো ওড়ায়, একটা হাতে একটা ফোল্ড করা একটা ডিগ্রি। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা, এটাকেই বলা হচ্ছে মূলত সমাবর্তন অনুষ্ঠান। তো এরকমই একটা অনুষ্ঠান চলছিল কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো তখন আমরা কি জানি, বিশ্ববিদ্যালয়ের যে প্রধান, যদি আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখি তাহলে তার যে চ্যান্সেলর হন হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে উপরাষ্ট্রপতি। গেল, শুধুমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি একমাত্র, যেটার আচার্য হলেন বা চ্যান্সেলর হলেন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বাকি যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সবারই কিন্তু উপরাষ্ট্রপতি, এটা মনে রাখবে। আর কি, যেগুলো রাজ্যের বা স্টেট ইউনিভার্সিটি যেগুলো, সেই ইউনিভার্সিটিগুলোর যে প্রধান থাকেন তাকে বলা হয় কিন্তু, তিনি থাকেন হচ্ছে রাজ্যপাল। বোঝা গেল? আর একজন করে উপাচার্য কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আলাদা আলাদা থাকে, যেটাকে বলা হয় ভাইস চ্যান্সেলর। তো যাই হোক, সেই সময় যেহেতু সরকার ছিল ব্রিটিশ সরকার, ফলে এই যে আচার্যের যে পদ, সেই আচার্যের পদটা তাহলে কি পদাধিকার বলেই কিন্তু এখানকার গভর্নররা ছিল। আর গভর্নর কে ছিলেন? ইংরেজ বা ব্রিটিশ। তো এরকমই গভর্নরের নাম কি? স্ট্যানলি জ্যাকসন। তাহলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1932 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে যে সমাবর্তন অনুষ্ঠানটা হচ্ছিল, সেই অনুষ্ঠানে গভর্নর ছিলেন কে? স্ট্যানলি জ্যাকসন। তিনি ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট। তো তিনি যখন মঞ্চে উঠে ডিগ্রি প্রদান করবে, এরকম অনুষ্ঠানটা, সেরেমনিটা চলছে, সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে কিন্তু, অর্থাৎ স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বীণা দাস গুলি চালিয়েছিল। তবে গুলিটা কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল, অর্থাৎ গুলিটা চালিয়েছিল বীণা দাস ঠিকই, কিন্তু সেই গুলিটা তার লাগেনি, এটা মিস হয়ে গেছিল। এরই ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি কি যে তাকে গ্রেপ্তার করা হয় আর তার 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কাকে? নাকি বীণা দাসকে। স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিল সেই কারণে। তো এইরকমভাবে কিন্তু আমরা বীণা দাসের অ্যাক্টিভিটিস কিন্তু দেখতে পাই, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এইরকম বীরাঙ্গনা নারীদের ভূমিকাটা কেমন। এরপরে আমরা যেটা দেখতে পাবো, যে সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল, সেই আজাদ হিন্দ ফৌজের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে নারীদের জন্য একটা রেজিমেন্ট ছিল। মূলত 5খানা আজাদ হিন্দ বাহিনীতে রেজিমেন্ট ছিল। কটা? টোটাল 5টা। এই আজাদ হিন্দ বাহিনীতে টোটাল ছিল 5টা রেজিমেন্ট। এই 5টা যে রেজিমেন্ট ছিল, এই রেজিমেন্টগুলো কি কি? আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড, এরকম গেল 4টে। আর একটা হচ্ছে যেটা মেয়েদের জন্য ছিল,
তার নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি ব্রিগেড। তো এই ঝাঁসির রানী ব্রিগেড যে ছিল, এই ব্রিগেডটা সম্পূর্ণভাবে কিন্তু মেয়েদের কিন্তু দ্বারা তৈরি বা মেয়েদের ব্রিগেড সেটা। সেখানে যত সৈন্য ছিল সমস্তটাই কিন্তু নারীরা ছিল। আর এই ব্রিগেডের নেতৃত্বে অর্থাৎ জেনারেল কাকে নিয়োগ করা হয়েছিল, তার নাম হচ্ছে ডক্টর লক্ষ্মী সেহগাল। যদিও সেহগালটা তার পরবর্তী সারনেম লক্ষ্মী স্বামীনাথন। ঠিক আছে, লক্ষ্মী স্বামীনাথন তার নাম। তিনি সেহগাল আরেকজন ছিলেন এই বাহিনীরই, তাকে বিয়ে করেছিল, তার কারণে পরবর্তীতে তার টাইটেলটা হয়েছিল সেহগাল। যাই হোক, এই লক্ষ্মী সেহগাল বা লক্ষ্মী স্বামীনাথন কিন্তু একজন পেশাগত চিকিৎসক ছিলেন। তিনি যদি চাইতেন তিনি খুব ভালো মতোই কিন্তু জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি দেশের জন্য কিছু করবেন সেই কথা মাথায় রেখে কিন্তু এই বাহিনীতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বা নেতাজির সাথে কিন্তু যোগাযোগ করেছিলেন। তো যাই হোক, এভাবে আমরা দেখতে পাচ্ছি কি লক্ষ্মী সেহগাল নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীতে কিন্তু নেতৃত্ব গ্রহণ করেছিলেন। এরই পরে আমরা দেখতে পাচ্ছি 1944 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী ভারতের ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত আমরা দেখি যে পরাজিতও হয়। এই পরাজিত যখন হয়ে যাচ্ছে আজাদ হিন্দ বাহিনী, তখন কিন্তু লক্ষ্মী সেহগাল ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে তাদেরকে কিন্তু বিচার করা কোথায় হয়েছিল? দিল্লির লালকেল্লাতে। আমরা পরবর্তীতে কিন্তু সেই কারণে দেখি যে লালকেল্লাতে কিন্তু এদেরকে বিচার করা হয়েছিল। রশিদ আলী দিবস কিন্তু পালন করা হয়েছিল। রশিদ আলী ছিলেন আর একজন ক্যাপ্টেন। তো এদেরকে বিচার করা হচ্ছিল জন্য জনগণ রশিদ আলী দিবস পালন কিন্তু করেছিল। তার এক সপ্তাহ পরেই কিন্তু 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল বোম্বাইয়ের তলোয়ার জাহাজে। এইরকমভাবে আমরা কিন্তু দেখতে পাই যে এই আন্দোলনগুলোতে, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের কোন কোন অ্যাক্টিভিটিস ছিল। এখানে লিমিটেড আমরা কিছু কিছু আলোচনা করলাম, এছাড়াও কিন্তু অজস্র নারী কিন্তু আছে। আমরা আশা করি পরবর্তীতে পার্টিকুলার কিছু কিছু নারীদের নিয়ে আলোচনা করব, যেমন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, এনাদের অবদান যথেষ্ট ছিল। এনাদের সম্পর্কে আমরা পরে কিন্তু আলাদাভাবে আলোচনা করব। তো যাই হোক, এখানে দেখো সীমাবদ্ধতা, এত কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু অনেক সীমাবদ্ধতাও আমরা লক্ষ্য করতে পারি। এই সীমাবদ্ধগুলো ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের যে অংশগ্রহণ, সেখানে আমরা কিছু কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এদের মধ্যে প্রথমটা বলা হচ্ছে, মূলত বাংলার নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডে অনেক বেশি সংখ্যায় অংশ নিয়েছিল। এই কাজে ভারতের অন্যত্র নারীদের অংশগ্রহণ তেমনভাবে লক্ষ্য করা যায় না। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা অংশগ্রহণ করেছিল, কিন্তু যদি আমরা পার্সেন্টেজ ধরি তাহলে আমরা দেখতে পাবো যে সবথেকে বেশি পরিমাণ কোথাকার নারীরা অংশগ্রহণ করেছে, তা নাকি বাংলার নারীরা অংশগ্রহণ করেছিল। 2 নম্বর সীমাবদ্ধতার মধ্যে কি বলা হচ্ছে, মূলত উচ্চ স্তরের শিক্ষিত নারীরা এই কাজে আকৃষ্ট হয়েছিলেন, সমাজের নিম্ন স্তরের নারীদের মধ্যে এর বিশেষ কোনো প্রভাব পড়েনি। তো আরেকটা আমরা যে সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি, যে এত কিছু হওয়া সত্ত্বেও আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই আন্দোলনগুলোতে যে ছিল, সেখানে মূলত সমাজের উচ্চ স্তরের অর্থাৎ এলিট ক্লাসের মেয়ে যারা ছিল, শিক্ষিত যারা ছিল, তারাই কিন্তু এই সমস্ত আন্দোলনে আকৃষ্ট হয়েছিল এবং যুক্তও হয়েছিল। সমাজের যে সাধারণ বা নিচু স্তরের, নিম্ন স্তরের যে নারীরা, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া যে সমস্ত নারীরা, তারা কিন্তু বিশেষ আগ্রহ কিন্তু এখানে দেখায়নি। তো এই দুটো কিন্তু আমরা সীমাবদ্ধতা দেখতে পারি। এবার যেটা আমরা দেখব উপসংহার, এবার শেষ করে দেবো আমরা। কি বলছে, ব্রিটিশ সরকারের চরম অত্যাচার লাঞ্ছনা নারী বিপ্লবীদের দমন করতে পারেনি। যে এত রকমের অত্যাচার করতো নারীদের উপরেও, বিভিন্নভাবে নারী নির্যাতন টাইপেরও এত কিছু করা বা লাঞ্ছনা করা, এত কিছু করা সত্ত্বেও কিন্তু নারী বিপ্লবীদের তারা দমন করতে পারেনি। তারা বলতে কারা? ব্রিটিশ সরকার। তো যাই হোক, স্বাধীনতার জন্য তারা কারাবরণ করেছে, অনেকজন ছিল যারা কারাবরণ করেছে। রানী গিরিলুর নাম আমরা পাই, যদিও রানী গিরিলু
বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিল না বলে আমরা এইখানে তার নামটা নিইনি, মণিপুরের ছিল তিনি। যাই হোক, তো রানী উপাধিটা দিয়েছিল জওহরলাল নেহেরু, ওটা কংগ্রেসের আন্দোলনের সাথে যুক্ত মণিপুরের। চলে আসি তারপর আমরা, স্বাধীনতার জন্য তারা কারাবরণ করেছেন আর নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। মানে নারীদের ওপর এত রকমের অত্যাচার, অপমান, লাঞ্ছনা হওয়া সত্ত্বেও তারা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু সরে যাননি। এটাই ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের অবদানের একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত। মূলত আমাদের এই আলোচনায় নারীদের মধ্যে বাংলার নারীদের কথাই আলোচনা উঠে আসলো, যদিও আমরা সীমাবদ্ধতাতেও বলেছি যে সাধারণত বাংলার নারীরাই কিন্তু বেশি মাত্রায় এই বিপ্লবী আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল, তাও বাংলার একটা লিমিটেড সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র উচ্চ স্তর বা উচ্চ এলিট শ্রেণীর যে নারীরা বা শিক্ষিত নারীরা তারাই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো মোটামুটি আমরা এই টপিকটা সম্পর্কে আলোচনা করলাম যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী নারীদের ভূমিকাটা কেমন ছিল। এটা তোমরা বিভিন্ন পরীক্ষাতে পাবে, মডার্ন ইন্ডিয়ার এটা একটা টপিক। আর ক্লাস 10-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু এটা এবার ভালো মতো পড়ে রাখবে, তার কারণ এই বছর এই প্রশ্নটা পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা 100%। অতএব 100% কিন্তু তোমাকে এই জায়গাটা কভার করে রাখতে হবে বা ক্লিয়ার করে রাখতে হবে। যদি তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো তাহলে দেখবে তোমরা কিন্তু সহজেই নোটস, যে কোনো নোটস কিন্তু পরীক্ষার হলে বসে বসেই লিখতে পারবে। নোটস মুখস্থ করার কোনো প্রয়োজনই হবে না। তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য যেমন নোটস এবং মক টেস্ট আমাদের এই ভিডিওর যে লিঙ্ক সেখানে কিন্তু পেয়ে যাবে। আর অন্যান্য ইনফরমেশনের জন্য তোমরা যুক্ত হবে কোথায়, আমাদের ফেসবুক পেজ যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেই লিঙ্কটাও আমি তোমাদেরকে এই ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেব। থ্যাংক ইউ।